তোমার আড়ালে পার্ট 14 শেষ পার্ট। আরও বেশ কয়েকদিন শুভা আরশ চিটাগাং এ কাটায়। আজ তারা ঢাকায় ফিরবে। আরশ নিচে গিয়েছে আর শুভাও রুমে ব্যাগ প্যাক করছে। হঠাৎ আরশের ফোনে ফোন আসে। শুভা তা লক্ষ্য করে, ইগনোর করে, কিন্তু বেশ কয়েকবার ফোন বেজেই যাচ্ছে। তাই শুভাও ফোনের কাছে এগিয়ে যায়। ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখে নিদ্রার ফোন। নিদ্রা বারবার আরশকে ফোন করছে। 20+ মেসেজ দেখা যাচ্ছে। শুভা ইনবক্সে ঢুকে দেখে সব মেসেজ নিদ্রা করছে। প্রত্যেকটা মেসেজ আরশকে ভালোবাসে, তার কাছে ফিরে যেতে বলছে, শুভাকে ছেড়ে দিতে বলছে। মেসেঞ্জারে কিছু ছবিও আছে আরশের আর নিদ্রার, যা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বেশ গভীর কোনো সম্পর্ক রয়েছে। যদিও প্রত্যেকটা ছবি আরশের থেকে লুকিয়ে তোলা। শুভাও সব কিছু দেখে যেন স্তব্ধ হয়ে গেছে। চোখের সামনে সব যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। কি করে এত কিছুর পরও নিদ্রা আরশকে এসব বলতে পারে? আরশ এখন শুভার স্বামী, নিজের বোনের স্বামীকে কি করে এসব বলতে পারে? বিয়ের আগে না হয় ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো তাদের বিয়ে হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী। তারপরও নিদ্রা কি করে এসব কিছু বলতে পারে? শুভা ফোনটা হাতে নিয়ে কান্না করছে। সে জানে এতে আরশের কোনো দোষ নেই, কিন্তু তারপরও বুকের কোথাও যন্ত্রণা হচ্ছে। আরশ রুমে প্রবেশ করতেই দেখে শুভা বেডের উপর বসে কান্না করছে, হাতে আরশের ফোন। আরশ তা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আরশ তাড়াতাড়ি করে শুভার কাছে এসে শুভার সামনে হাঁটু গেড়ে বসে তার দুগালে নিজের দুহাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগে, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? খারাপ লাগছে? কি হয়েছে? শুভা কোনো উত্তর না দিয়ে শুভা করেই যাচ্ছে। শুভা কিছু বলতে না, তাই আরও শুভার হাতে ফোন দেখে না তা হাতে নিল। সেখানে ছবি আর মেসেজ দেখে আরশের রাগে শরীর কাঁপতে লাগে। এই মুহূর্তে ইচ্ছে তো করছে নিদ্রাকে কোপাতে। কি করে কেউ নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে? আরশের ভুল ছিল পুলিশের উপর ভরসা করে তাকে ছেড়ে দেওয়া। নিদ্রাকে তার নিজের হাতে শাস্তি দেওয়ার দরকার ছিল তার সব কুকর্মের জন্য। আরশ এই মুহূর্তে নিজেকে হেল্পলেস রাগে ফুঁসছে। নিদ্রা কিছুদিন আগে শুভা হসপিটালে থাকাকালীন সময়ে তাকে মারার চেষ্টা করেছে, যা আরশ জানে, কিন্তু মাঝে শুভা আর তার সম্পর্কটা এমন অগোছালো থাকার কারণে শুভাকে আর তার বাড়ির লোকদের কিছু জানায়নি। নিজের মতো করে আইনের আওতায় এনে নিদ্রাকে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তা পারেনি। কিন্তু এখন যখন আরশের কাছে প্রমাণ আছে, নিদ্রা তা জানতে পেরে তাকে ব্ল্যাকমেইল করতে শুভাকে তার থেকে দূরে সরিয়ে দিবে বলছে। আরশ শুভার দিকে তাকাতেই দেখে শুভা নিচের তাকিয়ে নিজের চোখের জল ফেলছে, কান্না করছে। না, শুভা আর আরশকে কিছু বলার সুযোগ দেয় না। আরশের বুকে ঝাঁপিয়ে পড়ে, তার বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আরশ শুভার মাথায় হাত বোলাতে বোলাতে আবার বলল, আমি সত্যি আমি কিছু জানি না, যা করেছে নিদ্রা করেছে। শুভা আরশের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমি জানি আপনার কোনো দোষ নেই। আমি মেসেঞ্জারে প্রত্যেকটা মেসেজ পড়েছি। আমার তো এভাবেই কষ্ট লাগছে। আমার বোন হয়ে সে কি করে করতে পারে আমার সাথে এমন? আমি তো তার জন্য সব ত্যাগ করতে রাজি হয়ে গিয়েছিলাম, আর সে আমাকে মারার প্ল্যান পর্যন্ত করছে। কতটা নিচে নামতে পারে সে? আমার সত্যি কষ্ট লাগছে। আমার বোন হয়ে নিদ্রা আমার থেকে আমার স্বামীকে আলাদা করার চেষ্টা করছে, আমাকে খুন করার চেষ্টা করছে। এত কিছু হওয়ার পরও সে কী করে করতে পারে এমন কিছু? ভেবেছিলাম ঢাকায় ফিরে সব কিছু ঠিক করে নিব, নিদ্রা যাই করেছে না কেন সব কিছুর জন্য তাকে ক্ষমা করে দিব, নতুন করে সব কিছু শুরু করব। কিন্তু আফসোস, যার জন্য এত কিছু ভাবছি সে তো আমাকে খুন করার প্ল্যানে আমার থেকে আমার স্বামীকেই দূরে সরাতে চাচ্ছে। আরও শুভার মাথায় চুলে হাত বোলাতে বোলাতে বলতে লাগে,
নিদ্রা যা করেছে তার শাস্তি সে পাবে, কঠিন শাস্তি পাবে। সে শুধু ঢাকায় ফেরার অপেক্ষা। সে কি ভেবেছে এত সহজ আমার থেকে আর তোমাকে দূরে সরিয়ে দেবে? একবার নিজের থেকে তোমাকে দূরে সরিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আর না। আমার প্রথম আর শেষ ভালোবাসা তুমি, তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। 4টা বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি। 4 বছরের কথা শুনে শোভা মাথা তুলে ফেলে, তার দিকে ফ্যাল চোখে তাকায়। কারণ সে তো আরশকে ভার্সিটিতে প্রথম দেখেছে। তাহলে আরশ কেন 4 বছরের কথা বলল? আরশ শোভার জিজ্ঞাসা দৃষ্টির দিকে তাকিয়ে বুঝতে পারে সে কি বলছে। সে মুচকি এসে শোভার সামনে থেকে উঠে নিজের ব্যাগ থেকে শোভা সেই পায়েলটা বের করে, যা 4 বছর আগে শোভা সমুদ্র পাড়ে শোভা ফেলে গিয়েছিল। আর শোভার সামনে বসে তার পায়ে পরিয়ে দিয়ে বলল, পায়েলটা চেনো? শোভা না বোধক মাথা নাড়ায়। আরশ আবার মুচকি এসে বলল, মনে আছে 4 বছর আগে কক্সবাজারের সমুদ্র পাড়ে তোমার একটা পায়েল হারিয়ে গিয়েছিল? এটা সেই পায়েল। শোভা যেন আসমান থেকে পড়ে। শোভা অবাক হয়ে বলে, তার মানে আপনি আমাকে 4 বছর আগে থেকে চিনতেন? 4 বছর ধরে আমাকে চিনতেন অথচ আমি জানতামই না? আরশ শোভাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, জানবে কি করে? এত বেখেয়ালি হলে কিছু জানা যায় নাকি? আচ্ছা, তোমার কখনো সন্দেহ হয়নি ভার্সিটির এত মেয়েদের প্রপোজ এসেছে, কিন্তু কখনো কেউ তোমার দিকে তাকানোর সাহস পায়নি? কোনো ছেলের ঘেঁষার সাহস পায়নি? কোনো ছেলে কেন বন্ধুত্ব করার চেষ্টা করেনি? শোভা ঠোঁট উঁচু করে বলে, কখনো তো সেভাবে ভেবেই দেখিনি। আরশ আবার বলতে লাগে, জানো, যখন তুমি মাঠে বসে তোমার বান্ধবীর সাথে আড্ডা দিতে, ঘন্টার পর ঘন্টা তোমাকে দেখিয়ে কাটিয়ে দিতাম, অথচ তোমার কোনো খেয়ালই ছিল না। কতটা বেখেয়ালি তুমি! শোভা মাথা উঁচু করে বলে, তার মানে আপনি আগের থেকে আমাকে চিনতেন, আগের থেকে জানতেন আমি প্রভা? আরশ মুচকি এসে উত্তর দেয়, জি ম্যাম। শোভা রেগে বলতে লাগে, তার মানে আপনি জেনে শুনে আমাকে এতদিন ইচ্ছে করে আমারে কষ্ট দিয়েছেন? আপনারে তো আমি কি যে করব! রেগে দাঁত কিটকিট করে আরশের গলা কাছে হাত এগিয়ে নেয়। আরশ শোভাকে আবার বুকে জড়িয়ে নিয়ে বলল, যা হয়েছে তা ভুলে যাও জান। আমার যা কষ্ট পাওয়ার, যা শাস্তি পাওয়ার তা পেয়েছি তোমার থেকে দূরে থেকে, হাড়ে হাড়ে টের পেয়েছি। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্টের। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। শোভা ও উঁচু হয়ে আরশের কপালে চুমু দিয়ে বলে, আমিও আপনাকে খুব বেশি ভালোবাসি। মারার চেষ্টা করার অপরাধে শোভা বেশ কয়েকবার আরশকে আটকায়, কিন্তু আরশ শোভার কথা শোনে না। নিদ্রাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। শোভার দাদি থেকে তার পরিবারের সবাই দূরে সরে গেছে। শোভার বাবা বাড়ি ছেড়ে যেতে চাইলে শোভার দাদা আটকিয়ে নেয়। শোভার দাদিও নিজের অন্ধ ভালোবাসার জন্য, নিজের অবিচারের জন্য নিজের পরিবারকে হারিয়েছে। শোভার বাড়ির মানুষও আরশকে ক্ষমা করে দিয়েছে, তাদের মেনে নিয়েছে। আদি নিজের মিস পারফেক্ট মানে মিষ্টিকে পেয়ে গেছে, কিন্তু তাকে শোভার স্থান দিতে পারেনি। খুব তাড়াতাড়ি আদি আর মিষ্টির বিয়ে। সন্ধ্যায় শোভা কফির কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে তাতে চুমুক দেয়। বাতাসে তার খোলা চুলগুলো উঠতে লাগে। বিকালের এই বাতাসটাকে চোখ বন্ধ করে অনুভব করতে লাগে। আরশ পিছন থেকে শোভার কোমর চেপে ধরে তার ঘাড়ে নিজের মুখ ডোবায়। শোভা আরশের স্পর্শ টের পেয়ে মুচকি হেসে চোখ খুলে আরশের উপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তারপর শোভাও মৃদু হেসে বলে, বাহ, আজ এত রোমান্টিক, কি ব্যাপার? আরশ চোখ বন্ধ করে শোভার ঘাড়ে চুমু দিতে দিতে মাতাল কণ্ঠে বলতে লাগে, আমি তো সব সময়ই তোমাতে ডুবে থাকতে চাই, কিন্তু তুমি তো সেই সুযোগটা দাও না। শোভা আরশের দিকে ঘুরে তার শোল্ডারে নিজের 2 হাত রেখে মুচকি এসে বলে, ও আচ্ছা, তাই বুঝি? আরশ শোভাকে কোমর টেনে আরও কাছে টেনে বলে, একদম তাই। বলে আরশের মুখের কাছে মুখ আনতে আনতে বলতে লাগে, তো এখন কি একটা সুযোগ দেওয়া যাবে কাছে আসার? শোভা আরশের মুখের সামনে হাত রেখে আটকিয়ে খিলখিল করে হেসে বলে, একদম না। আমি এখন গান শোনার
মোডে আছি। আরস বাচ্চাদের মতো ফেস করে বলে, এটা একদমই ঠিক না। তুমি সব সময় এমন করো, তোমার কাছে আসলেই তুমি এমন চিটিং করো পালানোর জন্য। শুভা আরসের এমন ফেস দেখে আগের মতো খিলখিল করে হাসতে হাসতে আরসের গাল টেনে দিয়ে বলে, কারণ আমার আপনার এই বাচ্চাদের মতো ফেস দেখতে বেশ ভালো লাগে। এখন আমাকে একটা গান শোনান প্লিজ। আরও শোভাকে বাচ্চাদের বলতে দেখে কপালে চুমু দিয়ে নিজের বুকের বাঁ পাশে হাত রেখে বলে, জো খুকুম বেগম সাহেবা। তারপর রুম থেকে গিটার এনে চেয়ারে বসে শোভাকে টান দিয়ে কোলে বসিয়ে গিটারে সুর তুলতে লাগে। শোভা মুচকি আরসে বুকে হেলান দিয়ে দেয়। আরস গাইতে লাগে, আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। শোভা চোখ বন্ধ করে আরসের গান শুনছে। আরসের কণ্ঠে এই গানই তো তাদের ভালোবাসার বন্ধনের প্রথম ডোর। আরসের এই ভালোবাসার ডোরে সে সারা জীবন বেঁধে থাকতে চায়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসার ডোরেই বেঁধে থাকতে চায়।